ওকে, লাস্ট ক্লাস পর্যন্ত কারো কোনো কোয়েরি আছে? আমরা হচ্ছে আহ, এই পর্যন্ত দেখেছিলাম HTTP রেসপন্স স্ট্যাটাস কোড স্লাইড নাম্বার 30 পর্যন্ত। এই পর্যন্ত ম্যাম স্লাইডটা ওপেন করা নাই, স্ট্রিম হচ্ছে না। এখন দেখা যায়? জি মিস। হ্যাঁ। সো কারো কোনো কোয়েশ্চেন আছে, কিছু নাই এরকম? আচ্ছা, যদি না থাকে তাহলে আমরা পরের টপিকে আগাই, ঠিক আছে? আজকে আমরা যে টপিকটা দেখব সেটাকে বলা হয় কুকি। সো আমরা যারা ওয়েব ব্রাউজার ইউজ করে আমরা যারা বিভিন্ন ওয়েব পেজ দেখি, আমরা এই শব্দটার সাথে ফ্যামিলিয়ার, রাইট? যে কুকি একটা ব্যাপার আছে ব্রাউজিং এর সময়। অনেক সময় আমাদের একটা পপ আপ করে জিজ্ঞাসা করে যে তুমি কি কুকি অ্যাকসেপ্ট করবা নাকি করবা না। খেয়াল করছো কি তোমরা ইউজ করার সময় বা ব্রাউজ করার সময়? করছো নিশ্চয়ই। তো এই কুকিটা আসলে কি কাজ করে, এর সুবিধা অসুবিধা কি, আমরা এই জিনিসটা আজকে পড়বো, ঠিক আছে? সো এইচটিটিপি হচ্ছে একটা স্টেটলেস প্রোটোকল। স্টেটলেস প্রোটোকল বলতে কি বোঝাচ্ছে? স্টেটলেস প্রোটোকল বলতে বোঝাচ্ছে যখন একটা এইচটিটিপির ক্লায়েন্ট কোনো রিকোয়েস্ট করে এইচটিটিপি সার্ভারে, তখন কি হয় যে সার্ভারটা আসলে কোন ক্লায়েন্ট রিকোয়েস্ট করেছিল কিছুক্ষণ আগে সেটার কোনো কপি সে সেভ করে রাখে না, বা স্টেটটা সে সেভ করে রাখে না। ধরো আমি একটা ব্রাউজার থেকে আমি কোনো একটা এইচটিটিপি সার্ভারে রিকোয়েস্ট করলাম, সে আমাকে সেটা বেস করে রেসপন্স দিল। আবার 2 ঘন্টা পরে আমি তাকে আবার একটা রিকোয়েস্ট করলাম, সে কিন্তু জানবে না বা সে এটার কোনো ইনফরমেশন স্টোর করে রাখে নাই যে আচ্ছা 2 ঘন্টা আগে এই এইচটিটিপি ক্লায়েন্টটাই আমাকে একটা রিকোয়েস্ট করছিল এবং সে এই জিনিসগুলো চেক করছিল, ঠিক আছে? So HTTP in general is a stateless protocol. That means the server doesn't maintain any information about the past client request. বুঝে গেছি কি বলছি? সো আমি যদি, হ্যালো, শোনা যায়? ম্যাম শোনা যাচ্ছে। আচ্ছা। ম্যাম সো আমি যদি আসলে এই স্টেটটাকে আমি যদি আসলে স্টোর করতে চাই তাহলে আসলে আমাদের সিস্টেমটা, হোল সিস্টেমটা অনেক কমপ্লেক্স হয়ে যাবে। যে একটা ক্লায়েন্টের যে পাস্ট হিস্ট্রি আছে, যেটা কোনো সার্ভারের সাথে সে কি কি এক্সচেঞ্জ করছিল, এগুলো যদি আমি মেনটেন করে রাখতে চাই, সেক্ষেত্রে সার্ভার সাইড থেকে আসলে অনেক কাজ করতে হবে। তো সেই জন্য এই ধরনের জটিলতা বা সিস্টেমটাকে কমপ্লেক্স না করে সিস্টেমটাকে সিম্পল রাখার জন্য এইচটিটিপি প্রোটোকলটা স্টেটলেস হিসাবে কাজ করে। বাট আমি যদি আসলে ইউজারে হিস্ট্রি বা আদার ইনফরমেশন নিয়ে কাজ করতে চাই, বা সার্ভার যদি জানতে চায় আসলে কোন ইউজার কখন কোন ওয়েব পেজ রিকোয়েস্ট করছিল বা সে কি কি দেখেছিল, এই জিনিসগুলো আমি যদি সামহাও আমার সিস্টেমে দেখতে চাই, সেক্ষেত্রে আমি কুকি জিনিসটা ইউজ করতে পারি, ঠিক আছে? সো কুকি হচ্ছে একটা সিস্টেম যার মাধ্যমে আমি কয়েকটা ইনফরমেশন অ্যাবাউট দ্য ইউজার আমি আমার সার্ভার সাইডে স্টোর করে রাখতে পারি। যেমন ধরো কি বলা হয়েছে এখানে, যে একটা এক্সাম্পল। হ্যাঁ বলো। পাওয়ার পয়েন্ট ফাইলটা ফুল স্ক্রিন করলে বেটার হয়। এমনি দেখা যাচ্ছে না? একটু বেশি স্মল লেটার্স। আচ্ছা, আমি তাহলে একটু জুম করি, কারণ আমি আসলে স্টুডেন্টকে তো দেখতে পাচ্ছি না। এটা দেখার জন্য আসলে আমি এটাকে জুম করতে, মানে ফুল স্ক্রিন করতেছি না। এখন দেখতে পাও? ইয়েস মিস, ক্লিয়ার। ওকে। সো তোমরা, আমি তো আসলে বাক্সের হচ্ছে স্লাইডটা ইউজ করতেছি। তোমরা চাইলে তোমাদের সাইডের যে স্লাইডটা আছে সেটা খুলে রাখতে পারো, কারণ দুটো সেম স্লাইড। আচ্ছা, খেয়াল করো আচ্ছা কুকি কিভাবে কাজ করে। তো একজন ইউজার যার নাম হচ্ছে সুজেন, সে হচ্ছে
তার পিসি থেকে একটা ইন্টারনেটের মাধ্যমে কোনো ওয়েব পেজ অ্যাক্সেস করতেছে। তো সে বিভিন্ন ধরনের ই-কমার্স ওয়েবসাইট ধরো ইউজ করে এবং সে ধরো অনলাইনে কেনাকাটা করে। সো যখন আমি আমার সিস্টেমে কুকিটা ইনস্টল করে রাখবো, তখন কি করে, আমি যখন সবার প্রথমে আমার পিসি থেকে আমার যে কোনো একটা ই-কমার্স ওয়েবসাইট বা যে কোনো ওয়েব সার্ভারে আমি যদি রিকোয়েস্ট করি, তো সবার প্রথমে ক্লায়েন্ট সাইড থেকে সার্ভার সাইডে রিকোয়েস্ট যাওয়ার পরে সার্ভার সাইড কি করে, একটা ইউনিক আইডি ক্রিয়েট করে এই ইউজারের জন্য, যেটাকে আমরা বলি কুকি আইডি। এবং কুকির এই ইনফরমেশনটা সার্ভার তার ব্যাক এন্ড ডেটাবেজে এই ক্লায়েন্টের এগেইনস্টে সেভ করে। সো এটা কিভাবে কাজ করে, সবার প্রথমে সার্ভার থেকে ক্লায়েন্ট থেকে সার্ভার সাইডে একটা রিকোয়েস্ট যায়। যখনই সার্ভার দেখে যে এই ক্লায়েন্ট একটা নতুন ক্লায়েন্ট, তখন এই ক্লায়েন্টের এগেইনস্টে একটা সে কুকি তৈরি করে, যেটা সে এইচটিটিপি রেসপন্স মেসেজ দিয়ে এই ক্লায়েন্টকে জানায়। কি বলছি বুঝছো? হ্যালো? ইয়েস ম্যাম। জি ম্যাম। আচ্ছা Yes, ma'am. আচ্ছা, আমি একটু সিমুলেশন দিয়ে দেখাই, তাহলে হয়তো বুঝতে একটু সুবিধা হবে। সো কুকি সম্পর্কে ইনফরমেশন জেনারেট করে হচ্ছে সার্ভার, যে একটা ক্লায়েন্টের এগেনস্টে সে কত কুকি আইডি দিবে, এবং সেই ইনফরমেশনটা সে তার সার্ভার সাইডে আইডিটা স্টোর করে রাখে। বাট কুকির যে ফাইলটা সেটা সবসময় ক্লায়েন্টের ব্রাউজারে সেভ হবে। খেয়াল করো, তোমরা যখন অনেক সময় পাস্ট হিস্টরি ব্রাউজার থেকে ক্লিয়ার করো, কুকি বলে একটা ফোল্ডার আছে, এবং সেই ফোল্ডারে তোমরা যেই ওয়েব সার্ভারগুলা ইউজ করছো ইনফরমেশন অ্যাক্সেস করার জন্য, প্রত্যেকটার এগেনস্টে একটা কুকির ফাইল বা ফোল্ডার সেভ হয়। তারপর তুমি যখন হিস্ট্রি ক্লিয়ার করে দাও, তখন সেটা ডিলিট হয়ে যায়। সো কুকির সমস্ত ইনফরমেশন ক্লায়েন্ট সাইডে স্টোর হয়। সার্ভার সাইডে তাহলে কি থাকে, কুকির আইডির এগেনস্টে ওই ক্লায়েন্টের ইনফরমেশনের একটা ডেটাবেস তৈরি করে, যেটা সার্ভার সাইডে স্টোর করে রাখে। ঠিক আছে? সো কুকি ফাইলটা থাকে হচ্ছে ইউজার সাইডে। সো কুকি ফাইল ইজ কেপ্ট অন ইউজার হোস্ট, ম্যানেজড বাই ইউজার ব্রাউজার। এবং কুকির ইনফরমেশন বা কুকির আইডির এগেইনস্টে যেই ইনফরমেশনগুলো সার্ভার স্টোর করতে চায়, সেটা সার্ভার সাইডের যে ব্যাকএন্ড ডেটাবেস আছে ওয়েব সার্ভারের, সেখানে স্টোর হয়। খেয়াল করো, এই সিমুলেশনটাতে একটা ইউজার ধরো দুইটা ই কমার্স পেজ সে ইউজ করতেছে, একটা হচ্ছে ইবে, একটা অ্যামাজন। দেখা যাচ্ছে? জি মিস, দেখা যাচ্ছে। সো এই ইউজারটা যখন একটা এইচটিটিপি রিকোয়েস্ট করলো, দেখো ইউজুয়াল এইচটিটিপি রিকোয়েস্ট কার কাছে করছে, অ্যামাজন সার্ভারে। ঠিক আছে? সো তার আগে সে কোনো এক সময় ইবেতে অ্যাক্সেস করছিল, এবং ইবের ইনফরমেশন বা কুকির ইনফরমেশন তার ব্রাউজারের কুকি ফোল্ডারে স্টোর করা আছে। এখন এই ক্লায়েন্টটা হচ্ছে একটা এইচটিটিপি রিকোয়েস্ট করলো কোন সার্ভারে, অ্যামাজন সার্ভারে। সো সে যেহেতু আজকে প্রথমবারের মতন অ্যামাজন সার্ভারে ঢুকতেছে, এখন তার কাছে কোনো কুকির ইনফরমেশন নাই, কারণ সার্ভার একটু পরে তাকে কুকির ইনফরমেশনটা দিবে। সো হি জাস্ট হিট দ্য সার্ভার অ্যান্ড সেন্ডিং আ এইচটিটিপি রিকোয়েস্ট, এবং সার্ভার চেক করবে যে আচ্ছা এটা একটা নতুন ইউজার, দেন সার্ভার ইজ গোয়িং টু ক্রিয়েট অ্যান আইডি ফর দ্যাট স্পেসিফিক ইউজার। সো এই একটা নতুন ইউজার, এবং অ্যামাজন সার্ভারে এর কুকি আইডি সার্ভার থেকে সেট হয়েছে কত, 1678। এরপরে সার্ভার কি করলো, তার কাছে এইচটিটিপির একটা রেসপন্স পাঠালো, এবং ওই ইউজারটাকে জানালো যে আমি তোমার কুকি আইডি সেট করছি কত, 1678। এখন এই ইনফরমেশনটা ক্লায়েন্ট সাইডের ব্রাউজারে স্টোর হবে। কিভাবে স্টোর হচ্ছে, যে তার অ্যামাজনের জন্য কুকি আইডিটা হচ্ছে 1678, এবং ইবেকে ধরো সে কিছুদিন আগে অ্যাক্সেস করছিল, ইবের জন্য ইবের সাইট থেকে কুকি আইডি তাকে দেওয়া হয়েছে 1834। এই ইনফরমেশনগুলো সে যতগুলো এরকম সার্ভার অ্যাক্সেস করবে, তারা যদি কুকি আইডি দিয়ে থাকে ক্লায়েন্টকে, তাহলে ক্লায়েন্টের ব্রাউজারে এই কুকির ইনফরমেশনগুলো স্টোর হবে। এরপরে ধরো কিছুদিন পরে, ধরো 2-3 দিন পরে এই ইউজারটা আবার অ্যামাজন সার্ভারে হিট করলো যে আমি আরেকটা কিছু কিনতে চাই বা দেখতে চাই। তখন ক্লায়েন্ট সাইড থেকে যখন সার্ভার সাইডে রিকোয়েস্টটা যাবে, তখন কি হবে, কুকি দিয়ে রিকোয়েস্টটা যাবে। সে যখন ইউজুয়াল একটা এইচটিটিপি রিকোয়েস্ট পাঠাবে, অ্যাট দ্য সেম টাইম সে তার কুকি আইডিটাও সার্ভারকে জানাবে, এবং সার্ভার ইজ গোয়িং টু গিভ হিম আ স্পেসিফিক অ্যাকশন বেসড অন দ্য কুকি।
সো সে রিকোয়েস্ট করলো, সার্ভার দেখলো আচ্ছা হ্যাঁ এই ইউজারটা আগে অ্যামাজন সার্ভার ইউজ করছে এবং তার অ্যাকশনের উপর বেস করে বা সে কি চাচ্ছে তার উপর বেস করে সে হচ্ছে নতুন একটা ওই এইচটিটিপি রিকোয়েস্টের বেসিসে রিপ্লাই দিবে। এটা সবচেয়ে সহজ একটা এক্সাম্পল হচ্ছে আমরা যখন কোনো ই কমার্স সাইটে বিভিন্ন কিছু ব্রাউজ করি, ধরো আমি ঘড়ি কিনতে চাই, আমি অনেকগুলো ঘড়ি দেখলাম, এরপরে আমি যখন আবার ওই সাইটটা 2 দিন পরে আবার হিট করব, তখন কি করে আমাকে ওই সাইটটা বিভিন্ন ধরনের ঘড়ির ইনফরমেশন আমাকে কিন্তু সাজেস্ট করে। কিভাবে করে? কারণ তার কাছে কুকি স্পেসিফিক ইনফরমেশন সে স্টোর করে রাখছে যে 2 দিন আগে এই ইউজারটা অনেকগুলা ঘড়ি খুঁজছিল এই সাইটে। তো এখন আবার সেই ইউজারটা আসছে, তাহলে আমি তাকে প্রপোজ করি যে এই এই ঘড়িগুলা এই এই দামে পাওয়া যাচ্ছে। খেয়াল করছো এটা তোমরা কখনো? জি মিস। সো এই জিনিসটাই আসলে কুকির মাধ্যমে করা হয়। আচ্ছা, সো কুকি দিয়ে আরো বেশ কিছু কাজ করা যায়। সেটা হচ্ছে আমরা দেখব এখন যে আমরা অথরাইজেশন করতে পারি কুকির মধ্যে। আমরা অনেক সময় কোনো ওয়েবসাইটে ঢোকার জন্য কি করি, লগ ইন করি না ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে, এবং ওটা আমরা সবসময় অনেক সময় কেউ কেউ কি সেভ করে রাখতে চায় পরবর্তী ইউজের জন্য, যে অটোমেটিক্যালি যখন আমি এই সাইটটাতে ঢুকবো অটোমেটিক্যালি লগ ইন হবে। সো এই ইনফরমেশনটা স্টোর করে রাখে হচ্ছে কুকি। সো আমি এটা দিয়ে অথরাইজেশন করতে পারি। এরপরে আমরা অনেক সময়, ধরো আমি এখন শপিং করব না, বাট শপিং কার্টে আমি অনেক কিছু অ্যাড করে রাখতে পারি যে পরবর্তীতে আমি শপিং করব। সো এই যে আমি এখন অ্যাড করে রাখলাম, আমি ব্রাউজারটা বন্ধ করে দিলাম, আবার 2 দিন পরে আমি আবার ওই ওয়েবসাইটে গেলাম, তখন আমি কি কার্টে আমার প্রোডাক্টগুলো দেখতে পারি যে আচ্ছা আমি 2 দিন আগে এগুলাকে আমার উইশ লিস্টে রাখছিলাম বা শপিং কার্টে রাখছিলাম, ওটা কিন্তু এক্সিস্ট করে। সো এই যে ইনফরমেশনগুলো ইউজার 2 দিন বা 5 দিন আগে যে জিনিসগুলো চাচ্ছিল যে করবে, সেটাও যে আবার 5 দিন পরে আমার কাছে একইভাবে ভিজিবল হওয়া এবং ইনফরমেশনগুলো স্টোর করে রাখা, এইটা কুকির মাধ্যমে করা যায়। যেটা তারপরে যেটা বললাম যে যে সে আমাকে রিকমেন্ড করতে পারে যে যারা ঘড়ি কিনছে ঘড়ির সাথে তারা একটা ধরো সানগ্লাসও কিনছে, তাহলে সে আমাকে রিকমেন্ড করতে পারে যে এটার সাথে এটা কিনলে এত দামে হবে। এই জিনিসগুলো খেয়াল করছো ইউজ করার সময়? তো এই জিনিসগুলাই আসলে করা হয় কিসের মাধ্যমে? কুকির মাধ্যমে। ওকে, সো কুকির মাধ্যমে একটা সার্ভার ইউজার সম্পর্কে আসলে অনেক কিছু লার্ন করতে পারে, এবং সামটাইমস অনেক সময় থার্ড পার্টি কুকি যেগুলো থাকে তাদের মাধ্যমে ইউজারের ইনফরমেশন কিন্তু একটা সাইট থেকে আরেকটা সাইটে যখন বা একটা সার্ভার থেকে যদি একটা সার্ভার এক্সচেঞ্জ হয়ে যায়, ইট মে হ্যাম্পার ইউর সিকিউরিটি। সো সামটাইমস ইটস গুড অ্যান্ড সামটাইম ইটস নট গুড আর কি। বোঝা গেছে? জি মিস। আচ্ছা, কোনো কনফিউশন আছে? নাই ধরে নিচ্ছি। আমাদের লাস্ট টপিক যেটা, সেটা হচ্ছে ওয়েব ক্যাশ অথবা প্রক্সি সার্ভার। সো আমরা সবাই জানি প্রক্সি সার্ভার কি কাজ করে। প্রক্সি সার্ভার হচ্ছে মেইন সার্ভারে রিকোয়েস্ট যাওয়ার আগে আমি যদি আমার ল্যানে একটা প্রক্সি সার্ভার সেট করি, দেন সেই রিকোয়েস্টটা প্রক্সি সার্ভারের মাধ্যমে তারপরে অরিজিনাল সার্ভারে রিকোয়েস্টটা ফরওয়ার্ড করা হয়। সো এর সুবিধা কি অসুবিধা কি, বা এটা দিয়ে আমাদের এভরিডে ব্রাউজিং এটা আমাদের কিভাবে হেল্প করে, আমরা লাস্ট পার্টে এই জিনিসটা দেখব। সো আমরা একটু আগাই। খেয়াল করো, ওয়েব ক্যাশিং বলতে বোঝাচ্ছে যে আমি ওয়েবের কিছু ইনফরমেশন যেটা কিছু আগে আমি দেখে আসছি এবং আহ, ওটা আমি ওই ইনফরমেশনটা মেইন সার্ভার থেকে আমি গ্যাদার করছি, ওই ইনফরমেশনটা আমি যদি আরো 2 ঘন্টা পরে আবার দেখতে চাই, তখন আমার কি করতে হবে, আবার অরিজিনাল সার্ভারে আবার রিকোয়েস্ট করতে হবে এবং সার্ভার থেকে আমি আবার দেখব। এটা না করে আমি ইনফরমেশনটা যদি আমার প্রক্সি সার্ভারে বা আমার ল্যানের লোকাল সার্ভারে যদি আমি সেট করে রাখি বা সেভ করে রাখি, তাহলে কি করতে হচ্ছে, আমাকে অরিজিনাল সার্ভারে আবার রিকোয়েস্টটা পাঠাতে হচ্ছে না। এটা সুবিধা কি? এটা সুবিধা হচ্ছে আমি খুব ফাস্ট রেসপন্সটা পাবো যদি আমি ইনফরমেশন ওয়েব ক্যাশ করি বা প্রক্সি সার্ভারে স্টোর করি। সো ওয়েব ক্যাশিং এর টার্গেট কি? টার্গেট হচ্ছে ক্লায়েন্টের রিকোয়েস্টটাকে হ্যান্ডেল করা বা স্যাটিসফাই করা উইদাউট ইনভলভিং দ্য অরিজিনাল সার্ভার। এভরি টাইম অরিজিনাল সার্ভারকে রিকোয়েস্ট না পাঠায় আমি যদি প্রক্সি সার্ভারের মাধ্যমে আমার এইচটিটিপি রেসপন্সটা পেতে পারি, তাহলে ক্লায়েন্ট সাইডের জন্য জিনিসটা অনেক ফাস্টার হয়। ঠিক আছে, এই 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 জিনিসটা খেয়াল করো। এখানে 2টা ক্লায়েন্ট আছে এবং তার নিয়ারেস্ট একটা প্রক্সি সার্ভার সেট করা আছে এবং অরিজিনাল সার্ভারটা ধরো অনেক দূরে আছে।
আমি যদি আমার ল্যানে একটা প্রক্সি সার্ভার সেট করি, ধর এই ক্লায়েন্টটা একটা এইচটিটিপি রিকোয়েস্ট পাঠাইলো প্রক্সি সার্ভারে। প্রক্সি সার্ভার কি দেখলো যে ক্লায়েন্ট যেই পেজটা দেখতে চাইছে সেই ইনফরমেশন তার কাছে নাই। তখন সে কি করবে? সে ক্লায়েন্ট হয়ে মেইন সার্ভারে এইচটিটিপি রিকোয়েস্ট পাঠাবে। মেইন সার্ভার থেকে এইচটিটিপি রেসপন্সটা সে তার প্রক্সি সার্ভারে নিয়ে আসবে এবং দেন ক্লায়েন্ট ওয়ানকে সে হচ্ছে এই এইচটিটিপি রেসপন্সটা পাঠাবে। তারপরে ক্লায়েন্ট ওয়ান এই পেজটা দেখতে পারবে। ঠিক আছে? এখন ধরো ক্লায়েন্ট টু কিছুক্ষণ পরে সেম ওয়েব পেজের কন্টেন্টটা দেখতে চায়। এখন প্রক্সি সার্ভার থাকার সুবিধা কি? যেহেতু একটু আগেই ক্লায়েন্ট ওয়ান একটা ইনফরমেশন দেখতে চাইছে এবং সেটা অরিজিনাল সার্ভার থেকে প্রক্সি সার্ভারে নিয়ে আসা হয়েছে, সেটা স্টোর করে রাখা হয়েছে। সো ক্লায়েন্ট টু যদি সেম ইনফরমেশনটাই দেখতে চায় বা সেম পেজটাই দেখতে চায়, সে প্রক্সি সার্ভারের কাছে রিকোয়েস্টটা পাঠাবে। প্রক্সি সার্ভার দেখবে হ্যাঁ এটা তো আমার কাছে আছে স্টোর করা, তাহলে সে কি করবে? সে মেইন সার্ভার থেকে ওই ইনফরমেশনটা আবার না এনে তার কাছে যে স্টোর করা ইনফরমেশনটা আছে সেটাই হচ্ছে ক্লায়েন্ট টুকে রেসপন্স দিবে। সো এক্ষেত্রে ক্লায়েন্ট টু অনেক ফাস্ট একটা রেসপন্স পাবে। বোঝা গেছে? মিস ইউজুয়ালি কি সব পেজেরই প্রক্সি সার্ভার না, তো পৃথিবীতে লক্ষ কোটি ওয়েব সার্ভার আছে, সবগুলার কি প্রক্সি করা সম্ভব? এটা তো সম্ভব না, তাই না? ফিজিক্যালি আমাদের এত প্রক্সি সার্ভারের অ্যালোকেশনও নাই যেটা দিয়ে আমরা পৃথিবীর সব ওয়েব পেজকে এখানে প্রক্সি করতে পারি। আমরা সেই পেজগুলাকেই আসলে প্রক্সি সার্ভারে সেভ করে রাখবো বা ক্যাশ করব, যেগুলো বেশি আসলে হিট হয়। এটার একটা ক্যালকুলেশন আছে যে ক্লায়েন্ট কোন এলাকার ক্লায়েন্ট, কোন দেশের ক্লায়েন্ট, কোন ভিডিওগুলা বা কোন ডকুমেন্টগুলা বেশি অ্যাক্সেস করে, সেটার উপর বেস করে আসলে প্রক্সি সার্ভার তার প্রক্সিতে কোন কোন ইনফরমেশনটা রাখবে এবং কয় দিনের জন্য রাখবে সেটা সেট করে। সো এখানে একটা হিউজ ক্যালকুলেশন আছে, বুঝছো? জি মিস। সো প্রক্সি সার্ভার হচ্ছে অ্যাক্ট অ্যাজ বোথ ক্লায়েন্ট অ্যান্ড সার্ভার। কারণ কি? কারণ সে যখন একটা ক্লায়েন্টকে বা আমাদের ইউজারকে ব্রাউজারকে সে যখন স্যাটিসফাই করতে পারতেছে তখন সে একটা সার্ভার হচ্ছে। আর যখন সে স্যাটিসফাই করতে পারতেছে না তখন সে কি করতেছে? প্রক্সি সার্ভার কি করতেছে? অরিজিনাল সার্ভারকে রিকোয়েস্ট করতেছে। সো এক্ষেত্রে প্রক্সি সার্ভার তখন হয়ে যাচ্ছে ক্লায়েন্ট এবং অরিজিনাল সার্ভার থেকে রেসপন্স আসার পরে ও অ্যাজ এ প্রক্সি সার্ভার সে এটা স্টোর করে রাখতেছে এবং পরবর্তীতে তার নিজের লাইনে যে ক্লায়েন্টগুলো আছে তাকে সার্ভ করতেছে। ঠিক আছে? সো নর্মালি প্রক্সি সার্ভার আসলে আইএসপির সাইডে আমরা ইনস্টল করি। সো আমরা আমরা যদি আমাদের বাসার কথা বলি, আমাদের আসলে নিজেদের বা প্রক্সি সার্ভার সেট করার মতন আসলে সেরকম অথরাইজেশন নাই। তো নর্মালি আইএসপি যারা ইন্টারনেট সার্ভিস প্রোভাইড করে বিভিন্ন এলাকায় অথবা কোনো ইউনিভার্সিটি অথবা বড় বড় কোম্পানি, তারা সাধারণত তাদের ল্যানে প্রক্সি সার্ভার সেট করে এবং সার্ভারে আসলে কোন ইনফরমেশনগুলো স্টোর থাকবে এটা ডিপেন্ড করতেছে ওই লাইনের ইউজাররা কোন ইনফরমেশন বেশি অ্যাক্সেস করতে চাচ্ছে সেটার উপরে। বুঝাইতে পারলাম? Yes, ma'am. ওকে। Yes, আমাদের লোকাল আইএসপি তে যেসব সার্ভার থাকে ওগুলো কি প্রক্সি সার্ভার? লোকাল আইএসপিতে হ্যাঁ, যদি ওয়েব ক্যাশিং করা থাকে তাহলে সেগুলো প্রক্সি সার্ভার। হ্যাঁ। তারপরে অনেক সময় লোকাল আইএসপিতে অনেক সময় বিভিন্ন মুভি ফাইল পাওয়া যায়, খেয়াল করছো কিনা জানি না। তো সেটা আসলে সে কি করতেছে? প্রক্সি হিসেবে আমাদেরকে রাখতেছে। আমরা যদি ওই মুভিটা বা ভিডিওটা যদি অরিজিনাল সার্ভার থেকে ডাউনলোড করি তাহলে কি অনেক সময় লাগবে, টাইম কম লাগে এখান থেকে টাইম মনে কম লাগে। হ্যাঁ। হয়। ওকে। তো ওয়েব ক্যাশিং এর সুবিধা কি? Of course, it reduces the response time for the client request. It saves bandwidth. Bandwidth save করে কিভাবে? যদিও ক্লায়েন্ট হচ্ছে প্রক্সি সার্ভার থেকে ডেটা নামাইতে একটা ব্যান্ডউইথ তো লাগবেই, বাট যখন তুমি ওই ডেটাটাই অনেক দূরে একটা অরিজিনাল সার্ভার আছে, ধরো সার্ভারটা আছে হয়তো ইউরোপে, সেখান থেকে তুমি বাংলাদেশে নিয়ে আসবা, সেক্ষেত্রে আমার ব্যান্ডউইথ খরচটা আরো অনেক বেশি হবে। সো অবশ্যই যদি আমি একটা প্রক্সি সার্ভার থেকে আমার রিকোয়ার্ড ফাইলটা পেয়ে যাই সেক্ষেত্রে আমার অনেক বেশি ব্যান্ডউইথ ইউটিলাইজেশন হচ্ছে। আবার প্রক্সি সার্ভার সেট করলে আমি অনেক আনওয়ান্টেড ট্রাফিককে ব্লক করতে পারি। কিভাবে? যেমন ধরো একটা ল্যানের ভিতর থেকে কে কোন সার্ভারে রিকোয়েস্ট করতেছে এটা যদি আমি সবসময় চেক করি প্রক্সির মাধ্যমে, তাহলে বিভিন্ন ওয়েবসাইট যেগুলো আমরা অ্যাক্সেস করতে পারবো না, যেমন ধর আমরা অফিস থেকে ফেসবুক ইউজ করতে পারি না বা অনেক সোশ্যাল সাইট ইউজ করতে পারি না, এই জিনিসগুলো ব্লক করা হয় কিসের মাধ্যমে? এই প্রক্সির মাধ্যমে, যেটা দিয়ে আসলে চেক করা হয় যে কে কোন ওয়েব পেজটাকে দেখতে চাচ্ছে এবং
সেটা তারা চেক করে যে এটা অথরাইজড কিনা, তারা এটা চেক দেখার জন্য তারপরে সে হয় সেটাকে ডিনাই করে অথবা সে অ্যাকসেপ্ট করে। বোঝা গেছে? তো আমরা এখন দেখবো যে আসলে আমরা যদি ওয়েব ক্যাশিং করি এটাতে আসলে আসলে কতটুকু সুবিধা আছে বা কি অসুবিধা আছে, এটা আমরা আসলে একটু ম্যাথমেটিক্যাল একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে দেখবো। এতটুকু পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন আছে? না মিস, ক্লিয়ার। ওকে, সো এখানে দেখো একটা এক্সাম্পল দেওয়া হয়েছে যেখানে কিছু অ্যাজাম্পশন আছে, আমরা ধরে নিব। আগে টপোলজিটা আমরা একটু বুঝি। সো এই যে নিচের যে ল্যানটা, এটা হচ্ছে তোমার ইনস্টিটিউশনাল নেটওয়ার্ক, মানে এটা তোমার ওন ল্যান। ধরে নাও তোমার ইউনিভার্সিটির ল্যান, যেখানে তোমার ইউনিভার্সিটির পিসি গুলো আছে এবং ইউনিভার্সিটি একটা প্রক্সি সার্ভার সেট করছে। এই ইনস্টিটিউশনাল ল্যানের যে স্পিড সেটা হচ্ছে 100 Mbps। ঠিক আছে, এই স্পিডের আমার একটা ল্যান আছে। আমার এই ইনস্টিটিউশনাল নেটওয়ার্কের সাথে বাইরের ইন্টারনেটের সাথে কানেক্ট করার জন্য একটা অ্যাক্সেস নেটওয়ার্ক দেয়া হয়েছে, যেটা হচ্ছে আমার ইনস্টিটিউশনাল রাউটারের সাথে বাইরের আইএসপির রাউটারের সাথে কানেকশন। এটাকে আমি বলতেছি অ্যাক্সেস লিঙ্ক। এটার যে স্পিডটা বা ব্যান্ডউইথটা দেয়া আছে হচ্ছে 15 Mbps, which is much lesser than the institutional network. এরপরে আমার এই আইএসপি থেকে আমি যদি বাইরের ইন্টারনেটের যে কোনো অরিজিনাল সার্ভারে যাইতে চাই, তাহলে আমার কি হবে, এই রাউটার থেকে বাইরের এই সার্ভারগুলোতে রিকোয়েস্ট পাঠানোর জন্য একটা ডিলে আমার চিন্তা করতে হবে। সেই ডিলেটাকে আমরা বলি ইন্টারনেট ডিলে। ওকে, এখন আমি ক্যালকুলেশন করব যে ওয়েব ক্যাশিং করলে আমার সুবিধা হচ্ছে নাকি অসুবিধা হচ্ছে, এবং সুবিধা হলেও কতটুকু সুবিধা হচ্ছে আমরা এটা দেখব। ধরে নাও এই সিস্টেমটাতে একটা প্রত্যেকটা ক্লায়েন্ট যে রিকোয়েস্ট করে যে আমি একটা পেজ দেখতে চাই বা অবজেক্ট দেখতে চাই, সেই এইচটিটিপির পেজের যে অবজেক্টগুলো আছে তার সাইজ হচ্ছে 1 মেগাবিট। ঠিক আছে, লাস্ট ক্লাসে আমরা এইচটিটিপির অবজেক্ট সম্পর্কে পড়ছি। সো এই অ্যাজাম্পশনে বলে নিছে যে ক্লায়েন্ট যারা আছে তারা যে এইচটিটিপি রিকোয়েস্ট করতেছে তার অবজেক্টের সাইজ অ্যাপ্রক্সিমেটলি 1 মেগাবিট, এবং প্রত্যেকটা ক্লায়েন্ট হচ্ছে ব্রাউজারে যে রিকোয়েস্টটা পাঠায়, এভারেজ রিকোয়েস্ট রেট ফ্রম ব্রাউজার টু অরিজিনাল সার্ভার বলছে প্রত্যেক সেকেন্ডে 15টা করে হিট হচ্ছে, মানে প্রত্যেক সেকেন্ডে আমি 15টা করে রিকোয়েস্ট পাঠাই ব্রাউজার থেকে সার্ভারে একটা পেজ দেখার জন্য। ওকে, ইনস্টিটিউশনাল ব্যান্ডউইথ হচ্ছে 100 Mbps, মানে এই ল্যান্ডটার স্পিড। এবং কি বলছে নেক্সট, আরটিটি ফ্রম ইনস্টিটিউশনাল রাউটার টু এনি অরিজিনাল সার্ভার, মানে হচ্ছে আমি এই নেটওয়ার্ক থেকে, মানে আমার ইনস্টিটিউশনাল রাউটার থেকে আমি যদি যে কোনো ইন্টারনেটের একটা অরিজিনাল সার্ভারে রিকোয়েস্ট করি, তাহলে এখান থেকে রিকোয়েস্টটা যাইতে এবং রেসপন্সটা আসতে 2 সেকেন্ড সময় লাগে। মানে হচ্ছে ইন্টারনেট ডিলে হচ্ছে এটা। বুঝছো কি বলছি? এতটুকু ক্লিয়ার? আচ্ছা, জি মিস। তারপরে হচ্ছে অ্যাক্সেস লিংকের যেই স্পিড সেটা হচ্ছে 15 Mbps। এখন এই ইনফরমেশনগুলো যদি আমার দেয়া থাকে তাহলে আমি কিভাবে হিসাব করব যে আমার ডিলে কত লাগতেছে। এইভাবে দেখো এখানে কি বলছে, আমি যদি রেসপন্স টাইম হিসাব করতে চাই যে আমার একটা রিকোয়েস্ট আমার ক্লায়েন্ট সাইড থেকে সার্ভার সাইডে যাবে এবং রেসপন্স ফেরত আসবে, এই টোটাল টাইমটাকে বলা হচ্ছে অ্যাভারেজ রেসপন্স টাইম। সো এই সিস্টেমের ক্ষেত্রে অ্যাভারেজ রেসপন্স টাইমটা কি হবে, সবার প্রথমে যে ডিলেটা আমি ক্যালকুলেট করব সেটা হচ্ছে ল্যান ডিলে। ল্যান ডিলে কোনটা, এই পিসি থেকে প্রক্সি সার্ভারের রিকোয়েস্টটা যাবে এবং সেখান থেকে রেসপন্সটা আসবে, এটাকে বলতেছি আমি ল্যান ডিলে। ঠিক আছে, যেই ডিলেটা শুধুমাত্র ল্যানের মধ্যে সীমাবদ্ধ। আচ্ছা, এরপরের কি আছে, ধরো আমার প্রক্সি সার্ভার হচ্ছে আমার রিকোয়েস্টের রেসপন্সটা দিতে পারতেছে না, তখন কি করতে হবে, প্রক্সি সার্ভার থেকে আমার রিকোয়েস্টটা বাইরে যাইতে হবে না? বুঝছো কি বলছে? সো প্রক্সি সার্ভার থেকে আমার আমার ইনস্টিটিউশনাল রাউটার থেকে অ্যাক্সেস নেটওয়ার্কে যাবে, অ্যাক্সেস নেটওয়ার্ক থেকে ইন্টারনেটে যাবে। সো সো একটা প্রক্সি সার্ভার যদি
আমার ইনস্টিটিউশনাল নেটওয়ার্কের কোনো ক্লায়েন্টকে সার্ভিস সাথে সাথে দিতে না পারে, তাকে অ্যাক্সেস লিঙ্কটা ইউজ করে বাইরে ইন্টারনেট ইউজ করে তারপরে আবার সেখান থেকে ইনফরমেশন নিয়ে আসতে হবে, তারপরে সে ক্লায়েন্টকে দিতে পারবে। সো নেক্সট যেই ডিলেটা আমার কনসিডার করতে হবে সেটা হচ্ছে অ্যাক্সেস ডিলে। সেটা কি? আমার এখান থেকে এখানে যাইতে রিকোয়েস্টটা যে সময় লাগে। এরপরে এখান থেকে আমার পাবলিক নেটওয়ার্ক ইউজ করে আবার রেসপন্সটা নিজের ল্যানে নিয়ে আসতে হবে। তো সেটাকে আমি বলতেছি ইন্টারনেট ডিলে। এই 3টা ডিলে যদি আমি যোগ করি তাহলে আমি কি পাবো? টোটাল অ্যাভারেজ রেসপন্স টাইম, যে একটা রিকোয়েস্ট ব্রাউজার থেকে শুরু হয়ে সেই রেসপন্সটা ব্রাউজারে আবার ফেরত আসতে টোটাল কয়টা ডিলে আমাকে নিয়ে কাজ করতে হবে। বোঝা গেছে কি বলছি? বুঝছো? মোটামুটি। মোটামুটি কোন জায়গাটা কনফিউশন লাগতেছে? মিস মানে ডিলে গুলার বিষয়টা আসলে এখনো পুরোপুরি ক্লিয়ার হয়নি। আচ্ছা, ল্যান্ড ডিলে বলতে মিস বোঝাচ্ছে, হ্যাঁ বলো। অ্যাক্সেস ডিলেটা দিয়ে কি বোঝাচ্ছে? তোমার ইনস্টিটিউশনাল, তোমার ধরো ব্র্যাক ইউনিভার্সিটির যে রাউটারটা আছে সেখান থেকে বাইরের ইন্টারনেটের সাথে তোমার আইএসপির সাথে কানেকশন আছে না? সো তোমার ব্র্যাক ইউনিভার্সিটির রাউটারের সাথে বাইরের যেখান থেকে ব্র্যাক ইউনিভার্সিটি ইন্টারনেট নিছে, দ্যাট মিনস তার যে আইএসপিটা আছে, ব্র্যাক ইউনিভার্সিটির রাউটারের থেকে ব্র্যাক ইউনিভার্সিটির বাইরের যে আইএসপির মধ্যে যেই কানেকশনটা, সেখানে একটা ডিলে আছে যে রিকোয়েস্টটা এই রাউটার থেকে এই রাউটারে যাইতে কত সময় লাগবে, সেটাকে আমি বলতেছি অ্যাক্সেস ডিলে। তারপর আইএসপি রাউটার থেকে যে কোনো জায়গায় যাইতে পারে। এখন যদি ওটা উইদিন বাংলাদেশ হয় তাহলে বাংলাদেশের কোন জায়গায় যাবে সেটা ডিসাইড করবে। সেটা যদি বাংলাদেশে না হয়, বাংলাদেশের বাইরে যদি অন্য যে কোনো দেশে হয়, তাহলে সেই জায়গায় রিকোয়েস্টটা যাবে এবং সেখান থেকে রেসপন্সটা নিয়ে আসবে। এই টোটাল সময়টাকে আমি বলতেছি ইন্টারনেট ডিলে। ঠিক আছে? তো আমার এই 3টা ডিটেলকে যদি আমি যোগ করি তাহলেই আসলে আমি টোটাল একটা রেসপন্স পাইতে একটা ক্লায়েন্টের কত সময় লাগবে সেটা বের করতে পারি। বুঝছো? আচ্ছা, এখন জি আমি যদি মিস। বের করি, সো ডিলে বের করার জন্য যদি আমাকে বলে যে ডিলে বের করো এই সিস্টেমের ক্ষেত্রে, তাহলে তুমি রেসপন্স টাইমের ক্ষেত্রে ডিলে বের করার জন্য এই 3টা ডিলেকে যোগ করবা, তাহলে তুমি এভারেজ রেসপন্স টাইম পাবা একটা ক্লায়েন্টের। এখন আমাকে যদি বলে যে ট্রাফিক ইন্টেন্সিটিটা কত সেটা বের করতে, বা মানে একটা ল্যান থেকে কতগুলো রিকোয়েস্ট যাচ্ছে এবং সেটা কতটুকু ইউটিলাইজ হচ্ছে সেটা যদি বের করতে বলে, তাহলে আমরা ট্রাফিক ইন্টেন্সিটি বের করব। সো এটা বের করার সূত্র হচ্ছে কি, যে কতগুলা রিকোয়েস্ট যাচ্ছে ডিভাইডেড বাই তোমার ওই লিংকের ব্যান্ডউইথ কত সেটা। সো আমি এটা হিসাব করব কিভাবে? সো আমি যদি উইদিন ল্যান ট্রাফিক ইন্টেন্সিটি বের করতে চাই, তাহলে আমার সূত্রটা হচ্ছে এভারেজ রিকোয়েস্ট পার সেকেন্ড ইনটু অবজেক্ট সাইজ। মানে তুমি কয়টা রিকোয়েস্ট করতেছো এবং ওই রিকোয়েস্টের সাইজ কত ডিভাইডেড বাই তোমার যে অ্যাভেলেবল ব্যান্ডউইথ সেটা কত। তাহলে আমি কি বের করতে পারবো? যে আমার নেটওয়ার্কের ট্রাফিক ইন্টেন্সিটি বা কতটুকু আমার ল্যানের ইউটিলাইজেশন হচ্ছে সেটা। তো আমার অ্যাভারেজ রিকোয়েস্ট কত দেয়া ছিল? 15টা পার সেকেন্ড, তাই না? ইয়েস ম্যাম। আচ্ছা, এরপরে অ্যাভারেজ অবজেক্ট সাইজ কত? 1 মেগাবিট। 1 মেগাবিট মানে কত? 1 6টা শূন্য তারপরে বিট। বোঝা গেছে? ইয়েস ম্যাম। ডিভাইডেড বাই এভারেজ অবজেক্ট সাইজ। এভারেজ অবজেক্ট সাইজ কত? 1 মেগাবিট। 1 মেগাবিট। সো এভারেজ রিকোয়েস্ট পার সেকেন্ড হচ্ছে 15 ইন্টু 1 লক্ষ। এই যে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, সরি 10 লক্ষ। সো এভারেজ রিকোয়েস্ট হচ্ছে পার সেকেন্ডে 15টা, এভারেজ অবজেক্ট সাইজ হচ্ছে আমার এইটা, হুইচ ইজ এটা, ডিভাইডেড বাই হচ্ছে আমার কি ট্রান্সমিশন লিঙ্ক ব্যান্ডউইথ। সো আমার ল্যানের ব্যান্ডউইথ কত? আচ্ছা তো হ্যাঁ, ল্যানের ব্যান্ডউইথ কত দেয়া আছে তো বলো? 0.1। 0.15 100 এমবিপিএস না? এই যে লেখা আছে 100 এমবিপিএস। 100 এমবিপিএস ল্যানের ব্যান্ডউইথ। সো ডিভাইডেড বাই 100 এমবিপিএস। বুঝছো? না মিস। বুঝো নাই? না মিস, এটা বুঝিনি আমি। আচ্ছা,
খেয়াল করো, আমি যখন ল্যানের ইউটিলাইজেশন বের করব, আমাকে বের করতে হবে বা ট্রাফিক ইন্টেন্সিটি বের করব, সেটা বের করার সূত্র হচ্ছে যে আমার অ্যাভারেজ কতগুলা রিকোয়েস্ট যাচ্ছে এবং ওই রিকোয়েস্টের সাইজ কত ডিভাইডেড বাই আমার ল্যানের ব্যান্ডউইথ। এই যে এই স্লাইডে দেয়া আছে, দেখো এখানে ব্যান্ডউইথ কত দেয়া আছে, 100 mbps ল্যান। এই যে এখানে ইনস্টিটিউশনাল ব্যান্ডউইথ হচ্ছে 100 mbps। সো এখন আমি যদি ল্যান ইউটিলাইজেশন বের করি, তাহলে আমার রিকোয়েস্ট আসে হচ্ছে সেকেন্ডে 15টা। তাহলে আমি কি করব, 15 ইন্টু রিকোয়েস্টের সাইজ কত, অবজেক্টের সাইজ হচ্ছে 1 মেগাবিট। 1 মেগাবিট মানে 1, তারপরে কয়টা, 6টা শূন্য, ঠিক আছে, ডিভাইডেড বাই আমার ল্যানের ব্যান্ডউইথ। আমার ল্যানের ব্যান্ডউইথ কত, 100 mbps। তাহলে 100 ইন্টু mbps, mbps মানে কত, 6টা শূন্য, নাকি? জি মিস। তাহলে এটা কাটা যায়। তাহলে আমি যদি ইউটিলাইজেশন বের করি, তাহলে কত এটা হচ্ছে, 15%, তাই না? 0.15 ম্যাম। এই বের করছে, বুঝছো? আচ্ছা, এখন যদি বলে যে তুমি তো নিজের ইনস্টিটিউশনাল ল্যানের ইন্টেন্সিটি বের করছো, হ্যাঁ, অ্যাক্সেস লিঙ্কের ইন্টেন্সিটি যদি বের করি তাহলে কি হবে? অ্যাক্সেস লিঙ্ক দিয়েও এই রিকোয়েস্টগুলো যাচ্ছে না ওই পাশে, নাকি? প্রত্যেকটা ব্রাউজার একটা করে রিকোয়েস্ট পাঠাচ্ছে, ওই রিকোয়েস্টটা প্রথমে তোমার ইনস্টিটিউশনাল প্রক্সি সার্ভারে যাচ্ছে। প্রক্সি সার্ভার যদি সেটা রিপ্লাই দিতে না পারে, সেই রিকোয়েস্টটা সে কি করবে, অ্যাক্সেস লিঙ্ক দিয়ে অরিজিনাল সার্ভারে ফরওয়ার্ড করবে। তাহলে আমার যদি অ্যাক্সেস লিঙ্কের ইউটিলাইজেশন আমি যদি বের করতে চাই, তাহলে সেম প্রসেস ফলো করব। সো অ্যাক্সেস লিঙ্ক দিয়েও সেকেন্ডে 15টা রিকোয়েস্ট যাচ্ছে এবং সেই রিকোয়েস্টের অবজেক্টের সাইজ হচ্ছে তোমার 1 মেগাবিট, কিন্তু অ্যাক্সেস লিঙ্কের স্পিড কত, 15 mbps, তাই না? এই যে জি মিস। অ্যাক্সেস লিঙ্কের স্পিড যেহেতু 15 mbps, তাহলে আমি এটা 15 mbps দিয়ে ভাগ দিব, বুঝতে পারছো? তাহলে আমি যদি এটা দিয়ে ভাগ দেই, তাহলে উপরেও 15 ইন্টু এত, নিচেও হচ্ছে 15 ইন্টু এত, তাহলে কি হচ্ছে, কাটাকাটি করে কত হচ্ছে, 1 হচ্ছে না? দ্যাট মিনস আমার অ্যাক্সেস লিঙ্ক ইউজ করে আমি যদি এই রিকোয়েস্টগুলা পাবলিক নেটওয়ার্কে ফরওয়ার্ড করি, সেক্ষেত্রে আমার এই লিঙ্কটা ইউটিলাইজ হচ্ছে 1, দ্যাট মিনস 100%। তার মানে আমার পুরা সময়টা এই যে লিঙ্কটা খুবই ব্যস্ত থাকতেছে এবং এটা খুবই কনজেস্টেড থাকতেছে, বুঝছো? মানে ওর যে ক্যাপাসিটি, একদম ক্যাপাসিটির সমান সমান রিকোয়েস্ট সে তাকে হ্যান্ডেল করতে হচ্ছে। তার মানে কি সে অল টাইম ফুল না? জি মিস। তাহলে তখন যদি অন্য একটা ক্লায়েন্ট আবার রিকোয়েস্ট করে তখন হ্যাঁ, তাহলে আর সে কিন্তু সেটা প্রসেস করতে পারবে না। এখানে যদি অবজেক্টের হচ্ছে ধরো, এখানে অবজেক্ট ছিল হচ্ছে অ্যাভারেজ রিকোয়েস্ট রেট ফ্রম ব্রাউজার টু অরিজিনাল সার্ভার হচ্ছে 15 পার সেকেন্ড। যদি 16 পার সেকেন্ড হয়ে যায়, তাহলেই কিন্তু ওই 16তম রিকোয়েস্টের জন্য তাকে কিন্তু বসে থাকতে হবে ইউজারকে। সে কিন্তু একটা কনজেশনে পড়ে যাবে, তার প্রসেসটা কিন্তু হ্যান্ডেল হবে না, কারণ তার ক্যাপাসিটিই নাই এখন আর, বুঝছো? সো যখনই এরকম সিচুয়েশন আসবে যে আসলে ক্লায়েন্টকে সবসময় ইন্টারনেট ইউজ করে আমাকে সার্ভিস দিতে হবে, আমি প্রক্সি সার্ভার থেকে দিব না, তখন ক্লায়েন্টের রিকোয়েস্টের রিপ্লাই পাইতে বা রেসপন্স পাইতে কিন্তু অনেক সময় অনেক বেশি সময় লাগতে পারে। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে আমার যে অ্যাক্সেস লিঙ্কের যে স্পিড বা ব্যান্ডউইথ, এটা যদি কম থাকে, তাহলে এ সব সময় ফুল থাকবে, এবং যদি সে সবসময় ফুল থাকে, সে বাকি নতুন রিকোয়েস্টকে প্রসেস করতে পারবে না, বুঝছো? মিস, হ্যাঁ, বলো। অ্যাক্সেস লিংকের মধ্যে জেনারেলাইজড ফর্মুলা ছিল কোনো? হ্যাঁ, সেম একই ফর্মুলা। তুমি যদি ল্যানের জন্য ট্রাফিক ইন্টেন্সিটি যে ফর্মুলা দিয়ে বের করছো, অ্যাভারেজ রিকোয়েস্ট পার সেকেন্ড ইনটু অ্যাভারেজ অবজেক্ট সাইজ ডিভাইডেড বাই তোমার ওই লিঙ্কের ব্যান্ডউইথ। সো ল্যানের জন্য ব্যান্ডউইথ হচ্ছে 100 mbps, তাই তুমি 100 mbps দিয়ে ভাগ দিছো, এবং অ্যাক্সেস লিঙ্কের জন্য তোমার ব্যান্ডউইথ হচ্ছে 15 mbps, তাই তুমি যেখানে 15 mbps দিয়ে ভাগ দিছো। জি, বুঝতে পারছো? ইয়েস। ওকে। আর আর কারো কোনো কনফিউশন আছে? নো মিস। আচ্ছা, তাহলে এখন এটা সলিউশন কি হইতে পারে? ম্যাম প্রক্সি সার্ভার।
প্রক্সি সার্ভার তো আছেই, আরেকটা সহজ সলিউশন আছে, সেটা কি? প্রক্সি সার্ভার আনার আগে আমি যদি অ্যাক্সেস লিংকের স্পিডটা বাড়াই বা ব্যান্ডউইথটা বাড়াই, তাহলে হয়ে যায় না? আমি যদি অ্যাক্সেস লিংক আমার জি কত মিস। ছিল, 15 Mbps, এটা ছিল না? আমি যদি সেটাকে জিবিপিএস নিয়ে যাইতে পারি বা ধরো 100 Mbps নিয়ে যাইতে পারি, তাহলে কি হচ্ছে? তাহলে তো আমার একটা সলিউশন আমি দিতে পারতেছি নাকি? জি মিস। তাহলে এখানে কি বলছে যে তাহলে এই যে ইউটিলাইজেশনটা এরকম একদম 100% ফুল হয়ে আছে, এটাকে আমি যদি একটু কমাতে চাই, মানে আর একটু রিকোয়েস্টকে সে যেন হ্যান্ডেল করতে পারে, সেটার জন্য প্রথম সলিউশন কি? আমার ডিলেটাকে কমানো, বা আমার এই ব্যান্ডউইথটাকে আমি যদি বাড়ায় দেই, তাহলে অ্যাক্সেস লিংক হচ্ছে আরো বেশি রিকোয়েস্ট প্রসেস করতে পারবে। মিস ব্যান্ডউইথ ইনক্রিজ করার ইনক্রিজ অনেক এক্সপেন্সিভ হয়ে যাবে না, কারণ ইউজারদের এক্স্যাক্টলি, হ্যাঁ, এটাই এখন বলবো যে আমার প্রথম সলিউশন হচ্ছে কি আমার অ্যাক্সেস লিংকের স্পিডটাকে বাড়ানো, বাট সেক্ষেত্রে আমি যদি বাড়াই, তো আমাকে এই যে আমার ব্যান্ডউইথটা কিনতে হবে, উইচ ইজ ভেরি কস্টলি। সো এই প্রথম সলিউশনটা এর জন্য আসলে অতটা ফিজিবল না। এই ব্যান্ডউইথকে 15 থেকে 100 Mbps করা অ্যাক্সেস লিংকে, এটা আসলে অনেক অনেক টাকার বিষয়। সো এই জিনিসটার থেকে আরেকটা সহজ সলিউশন হচ্ছে আমার একটা ওয়েব ক্যাশ বা সার্ভার ইনস্টল করা উইদিন দ্য ল্যান বা ইনস্টিটিউশনাল নেটওয়ার্ক। সো ফার্স্ট সলিউশন থেকে সেকেন্ড সলিউশনটা ইজ চিপার, কারণ ব্যান্ডউইথ 15 থেকে 100 বাড়ানো, এই এটার সাথে যে কস্টটা রিলেটেড, তার থেকে কম কস্ট হচ্ছে যে একটা নতুন করে প্রক্সি সার্ভার কিনে সেখানে আমি কিছু পেজকে ওয়েব ক্যাশ করলাম। সো এটা কেন সুবিধা হবে এইটার থেকে, এটাই আমরা এখন দেখব। খেয়াল করো, আমি যদি প্রথম সলিউশনের ক্ষেত্রে যাই, যে আমি কি করব, ব্যান্ডউইথটা ইনক্রিজ করব অ্যাক্সেস লিংকে, তো সেই ক্ষেত্রে আমার কি হচ্ছে, ধরো দেখা যাচ্ছে স্লাইডটা? ইয়েস মিস। আচ্ছা, তো সলিউশন ওয়ান কি? সলিউশন ওয়ান হচ্ছে যে আমি আমার অ্যাক্সেস লিংকের হচ্ছে স্পিডটা বাড়ায় দিব, তো সেক্ষেত্রে সবই সেম থাকবে, এটা হচ্ছে 15 থেকে 100 হবে। এক্ষেত্রে আমার তাহলে ল্যান ডিলেও হচ্ছে আমার মিলি সেকেন্ডে আমার ডিলেটা আসবে, এবং অ্যাক্সেস ডিলে যেটা আগে অনেক বেশি ছিল, মিনিটে ছিল, সেটাও এখন মিলি সেকেন্ডে হয়ে যাবে। আর এই যে ইন্টারনেট যে ডিলে আছে, এটা আসলে আমার হাতে নাই, কারণ কি এটা আমার কন্ট্রোলের বাইরে, এটা আমার আইএসপি থেকে অনেক বাইরে, এবং এখানে আসলে যে কোনো নেটওয়ার্ক ইনভলভ হইতে পারে ওয়ার্ল্ড ওয়াইড। সো এই ডিলেটা আমি কোনো মতেই আমার সাইড থেকে কন্ট্রোল করতে পারবো না। সো নর্মালি ইন্টারনেট ডিলেটা 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে হয়। তাহলে আমি যদি টোটাল ডিলেটা চিন্তা করি, তাহলে আমার টোটাল ডিলেটা কত হচ্ছে, 2 পয়েন্ট সামথিং সেকেন্ড, ধরে নিলাম 2.5 সেকেন্ড, ঠিক আছে? এই 2 সেকেন্ড অর 3 সেকেন্ড এটা ফিক্সড, এটা আমার হাতে নাই চেঞ্জ করার। আর এই দুটা আমি যদি অ্যাক্সেস লিংকের স্পিড বাড়াই, ল্যানের স্পিড বাড়াই, সো এটা আমার মিলি সেকেন্ডের মধ্যে হয়ে যাচ্ছে। তো এক্ষেত্রে আমার সময়টা ধরো 2.5 সেকেন্ডের মধ্যে হচ্ছে, বাট আমার কস্টটা আসলে অনেক বেড়ে যাচ্ছে, কারণ আমি অ্যাক্সেস লিংকের স্পিড বাড়াচ্ছি। এখন আমি যদি সলিউশন ওয়ান চিন্তা না করে সলিউশন টু এর দিকে আগাই, এক্ষেত্রে আমার সুবিধা কি এবং সলিউশন টু কিভাবে সলিউশন ওয়ানের থেকে বেটার, এটা আমরা দেখব। এতটুকু বুঝছো? ইয়েস মিস। আচ্ছা, খেয়াল করো, আমি যদি সলিউশন টু এর দিকে আগাই, যে আমি একটা নতুন ওয়েব ক্যাশ বা প্রক্সি সার্ভার আমার ইনস্টিটিউশনাল নেটওয়ার্কে ইনস্টল করলাম, এবং এইটা সলিউশনটা বের করার জন্য আমার একটা অ্যাজাম্পশন আমি ধরে নিলাম। সেই অ্যাজাম্পশনটা কি? অ্যাজাম্পশনটা হচ্ছে যে প্রক্সি সার্ভার ইনস্টল করার সময় আমি দেখলাম যে আমি 40% রিকোয়েস্ট আমি প্রক্সি থেকে হ্যান্ডেল করতে পারি। এখানে কি বলা আছে যে প্রক্সি সার্ভার ইনস্টল করার পরে ধরো ইউজাররা বা নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটররা এটা দেখলো যে তাদের ল্যান থেকে যে রিকোয়েস্টগুলো যায়, তার 40% সে লোকাল ওয়েব ক্যাশ অর প্রক্সি থেকে দিতে পারে, আর 60%-এর জন্য তাকে আবার হচ্ছে পাবলিক ইন্টারনেটে যাইতে হয়। সো আমার এই যে এখানে 40% আমি এখানে দিতে পারতেছি, এটা তো আমার লাভ হচ্ছে, এবং আসলে এটা আসলে কতটুকু লাভ হচ্ছে এটাই আমরা এখন দেখবো। আমি যদি ধরে নেই যে আমার অ্যাভারেজ 40% আমি লোকাল ক্যাশ থেকে দিতে পারি, এক্ষেত্রে আমার ডিলেটা কিভাবে হবে? ল্যান্ড ডিলে হচ্ছে মিলি সেকেন্ডে,
এবং অ্যাক্সেস ডিলে হচ্ছে আমার বের করার সময় এই সূত্রটা ইউজ করব। এখানে দেখো টোটাল রেসপন্স টাইম কি ছিল মনে আছে? ইয়েস মিস। ল্যান্ড ল্যান্ড ডিলে, অ্যাক্সেস ডিলে আর ইন্টারনেট ডিলে প্লাস আর ইন্টারনেট। ইন্টারনেট। হ্যাঁ, ভেরি গুড। এখন আমি যদি ল্যান্ড ডিলেটার চিন্তা করি, ল্যান্ড ডিলে হিসাব করার সময় আমার চিন্তা করতে হবে যে সে কত পার্সেন্ট রিকোয়েস্ট সে ল্যান্ড থেকে দিতে পারে। এখানে বলা আছে কত পার্সেন্ট? 40%। তাই 40%কে আমি তার টাইম দিয়ে গুণ দিব। সো এখানে বলা আছে যে ল্যানের ডিলে ধরে নাও 10 মিলি সেকেন্ড, তাই এখানে 10 মিলি সেকেন্ড দেওয়া হয়েছে। প্লাস অ্যাক্সেস ডিলের জন্য আমার কি করতে হয়? বাইরে যাইতে হয়, অ্যাক্সেসে যাইতে হয় এবং তারপরে কি ইন্টারনেট ডিলের জন্য বাইরে যাইতে হয়। তাহলে এইখানে বাকি 60% রিকোয়েস্ট এখান দিয়ে যাবে এবং এখান দিয়েও বাকি 60% রিকোয়েস্ট যাবে। তো আমি বাকি ডিলেটা হিসাব করার জন্য তাই এখানে নিছি হচ্ছে বাকি 60% এবং অ্যাক্সেস ডিলের জন্য টাইম এখানে বলা আছে টেন্স অফ মিলি সেকেন্ড, তাই 10 দিয়ে গুণ দিছি। প্লাস ইন্টারনেট ডিলে কত বলা ছিল? 2 সেকেন্ড। সো এখানে আমি এটা প্লাস 2 করছি। সো এই ক্ষেত্রে টোটাল ডিলেটা দেখো 2.5 সেকেন্ডের কম হয়ে গেছে না? 1.2 সেকেন্ড হয়েছে না? কারণ এখানে এই যে এই 60% রিকোয়েস্ট যেহেতু অ্যাক্সেস এবং পাবলিক ইন্টারনেট দিয়ে যাচ্ছে এবং 40% যেহেতু উইদিন ল্যানেই কাভার হয়ে গেছে, তাই এখানে আলটিমেটলি আমার ডিলেটা কমে গেছে। সো সেক্ষেত্রে আগে ধরো ছিল 2.5 সেকেন্ড, এখন হয়ে গেছে হচ্ছে কত? 1.2। 1.2। তো আমার এই সলিউশনটা এই কারণেই বেটার, কারণ আমার এখানে আলাদা করে অ্যাক্সেস লিঙ্কে ব্যান্ডউইথ বাড়ানোর জন্য যে খরচটা হচ্ছে সেই খরচটা হচ্ছে না। অ্যাট দ্য সেম টাইম আমার টোটাল রেসপন্স টাইমও সে আগেরটার সলিউশন থেকে কমে আসতেছে। বোঝা গেছে? ইয়েস ম্যাম। সহজ না নাকি কঠিন লাগছে? না এটা ইজি। ওকে, তাহলে যদি পরীক্ষায় যদি এরকম বের করতে যাই যে টোটাল রেসপন্স টাইম বের করো বা যে ইউটিলাইজেশন বের করো যে কতটুকু ইউটিলাইজড হচ্ছে, বের করতে পারবা না? নর্মাল ঐকিক নিয়মের অঙ্ক। ইউটিলাইজেশনটা একটু ঝামেলা আছে মনে হয়। কেন? ইউটিলাইজেশন তো সহজ। এই যে এই সূত্রটা দিবা, অ্যাভারেজ রিকোয়েস্ট পার সেকেন্ড ইনটু অবজেক্ট সাইজ ডিভাইডেড বাই তোমার ওই লিংকের ব্যান্ডউইথ। এটাই তো ইউটিলাইজেশনের সূত্র। এই যে 0.15, এই যে 15%, এখানে 1, এটা 100%। কঠিনটা কোন জায়গায় এখানে? এটা একটু আরেকটা এক্সাম্পল দেখতে পারলে মিস ভালো হতো অঙ্ক। তুমি বলো, আমি তোমাকে একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। তুমি ভ্যালুটা চেঞ্জ করো, তুমি বলো, আমি দেখাই কত ভ্যালু নিবা। বাকিরা বুঝছো কি? জি। মিস, হ্যাঁ বলো। ওয়েব ক্যাচিংটাই কি মানে প্রক্সি সার্ভার ক্রিয়েট করা? হ্যাঁ, ওয়েব ক্যাশিং মানে কি? তুমি একটা কোনো কিছু ক্যাশ মেমোরিতে রাখতেছো, সেটা কোথায় রাখতেছো? তোমার প্রক্সি সার্ভারের ভেতরে। এবং প্রক্সি সার্ভার তোমাকে আজকে তুমি একটা রিকোয়েস্ট করছো, সেটা রিপ্লাই হয়তো সে দিতে পারে নাই কারণ তার প্রক্সিতে সেটা সেট করা নাই। কিন্তু তুমি আজকে ওটা দিছো, সে সার্ভার থেকে তার প্রক্সিতে সেট করে রাখছে। তুমি 4 দিন পরে আবার সেম পেজটা যদি দেখতে চাও, তাহলে প্রক্সি কি করতে পারবে? তার নিজস্ব ক্যাশ থেকেই তোমাকে সে দিতে পারবে। সেক্ষেত্রে তোমার অ্যাক্সেস ডিলে এবং ইন্টারনেট ডিলেটা তোমাকে রেসপন্স দেওয়ার সময় লাগবে না, তো তুমি অনেক ফাস্ট রেসপন্স পাবা। বুঝতে পেরেছি। বুঝছো? আচ্ছা, সো এই যে প্রক্সি সার্ভার যে আমি ইনস্টল করলাম, জিনিসটা যে বিষয়টা যে এতটা সহজ সেটা না আসলে। এর ব্যাকএন্ডে আরো কিছু কাজ করতে হয় যদি আমি প্রক্সি সার্ভারকে ফুললি ইউটিলাইজ করতে চাই। সো এটার জন্য আমরা যে জিনিসটা এখন দেখব সেটা হচ্ছে একটা প্রবলেম প্রক্সি সার্ভারের, সেটা হচ্ছে স্টেল ক্যাশ। স্টেল ক্যাশ মানে কি? স্টেল মানে কি? বাসি বা পচা, পুরান, তাই না? It's unused information that's stored on the proxy server না, for some time. আনইউজড না, এমন একটা ইনফরমেশন যেটা পচে গেছে, মানে যেটা এক্সপায়ার্ড হয়ে গেছে। স্টেল মানে সেটা। আপডেট তো হতে থাকে মাঝে মাঝে। ওয়েব টোটাল সার্ভারের যে ওয়েব ইন্টারফেস, সেটা তো প্রত্যেকটা ওয়েব পেজের জন্য আপডেট হতে থাকে। হ্যাঁ, এটা আপডেট হবে তো কখন নিউয়ার সেটাই ভার্সন আমরা দেখব। রিলিজ হয়ে গেছে, সেটা ওল্ডার ভার্সন রয়ে যাচ্ছে। আচ্ছা, আগে আমরা একটু কনসেপ্টটা পড়ি যে স্টেল ক্যাশ বলতে কি বোঝায়।
সো আমরা একটু আগে দেখলাম যে আমাদের প্রক্সি সার্ভার কি করে, ইনফরমেশন স্টোর করে, বাট ওই ইনফরমেশনটা আপ টু ডেট আছে নাকি বর্তমান সময়ের সাথে, এটা চেক করাও হচ্ছে প্রক্সি সার্ভারের কাজ। ওকে, সো ক্যাশটা যদি স্টেল হয়ে যায় সেটা একটা প্রবলেম। সো স্টেল ক্যাশ বলতে বোঝাচ্ছে দ্য অবজেক্ট হাউসড ইন ওয়েব সার্ভার মে বি মডিফাইড সিন্স দ্য কপি ওয়াজ ক্যাশড অ্যাট দ্য ক্লায়েন্ট। এটার মানে কি, প্রক্সি সার্ভারে যে ইনফরমেশনটা স্টোর করা আছে সেই স্টোর ইনফরমেশনটা আসলে মেইন সার্ভারে মডিফাইড হয়েছে কিনা সেটা সবসময় চেক করা হচ্ছে প্রক্সি সার্ভারের দায়িত্ব। কারণ কি, সে যদি না জানে যে ওই ইনফরমেশনটা আপ টু ডেট কিনা, তাহলে সে কি ইউজারকে আপডেটেড ইনফরমেশনটা কিন্তু প্রোভাইড করতে পারবে না। তো এই জিনিসটা চেক করার জন্য এসিটিপির একটা মেকানিজম আছে যেটাকে বলা হয় কন্ডিশনাল গেট। এটার মানে হচ্ছে এমন একটা ইনফরমেশন বা এমন একটা মেথড এসিটিপি ব্রাউজার কল করে সার্ভারের সাথে, যার মাধ্যমে সে ভেরিফাই করতে পারে যে প্রক্সি সার্ভারে সেই যে ইনফরমেশনটা ক্যাশ করে রাখছে সেটা কি আপ টু ডেট নাকি আপ টু ডেট না। বুঝতে পারছো কি বলছি? যেমন ধরো এই ডায়াগ্রামটার কথা একটু চিন্তা করো, দেখতে পাচ্ছো স্লাইড নাম্বার 47? জি মিস দেখেন। Yes, miss. ধরো এই যে এই ক্লায়েন্ট 1 আছে, সে একটা রিকোয়েস্ট করলো এবং প্রক্সি সার্ভারে সেই ইনফরমেশনটা নাই। তাহলে কি করবে ক্লায়েন্ট, কি করবে, প্রক্সি সার্ভারকে রিকোয়েস্ট করবে, প্রক্সি সার্ভার দেখবে যে তার ক্যাশের ভিতরে এরকম ওয়েব পেজের কোনো ইনফরমেশন নাই, সে অরিজিনাল সার্ভারে রিকোয়েস্ট করবে, অরিজিনাল সার্ভার থেকে রেসপন্স আসবে, সে তার ক্যাশ মেমোরিতে এটাকে সেভ করবে এবং ক্লায়েন্টকে এরপরে সেই ইনফরমেশনটা প্রোভাইড করবে। ঠিক আছে, এরপরে ওই ইনফরমেশনটাই কি হইলো, আরেকটা ক্লায়েন্ট দেখতে চাইলো ধরো 2 ঘন্টা পরে, তখন অরিজিনাল সার্ভারে রিকোয়েস্টটা যাবে না। কেন যাবে না? কারণ প্রক্সি সার্ভার দেখবে কি তার ওয়েব ক্যাশের ভিতরে ইনফরমেশনটা আছে, তাহলে সে কি করতে পারে, ক্লায়েন্ট 2 কে ইনফরমেশনটা দিতে পারে না। হ্যালো, জি মিস। আচ্ছা, কিন্তু ইনফরমেশনটা দেওয়ার আগে সে চেক করবে যে আসলে এই ইনফরমেশনটা আমি যে ক্লায়েন্ট 2 কে দিব আমার কাছে কি আপ টু ডেট আছে না নাই। আমার কাছে ইনফরমেশন থাকলেই হবে না, ইনফরমেশনটা আসলে কবে মডিফাই করা হয়েছে বা নতুন কোনো চেঞ্জেস আনা হয়েছে নাকি অরিজিনাল সার্ভারে যেটা আমি জানি না, সেটা সে চেক করবে। বুঝছো কি বলছি? তাহলে সে এই জিনিসটা চেকিং কিভাবে করে, প্রত্যেকবার ক্লায়েন্টকে রেসপন্স দেওয়ার আগে সে অরিজিনাল সার্ভারের কাছে একটা রিকোয়েস্ট পাঠায়, যে রিকোয়েস্ট দিয়ে সে ডেটা আনে না, সে চেক করে অনলি টাইম। তো সেই জিনিসটাকেই বলা হচ্ছে কন্ডিশনাল গেট মেথড, যার মাধ্যমে প্রক্সি সার্ভার অরিজিনাল সার্ভারের সাথে টাইমটা চেক করে যে ওই স্পেসিফিক ওয়েব পেজটা কবে মডিফাই করা হয়েছিল। যদি মডিফিকেশন টাইম প্রক্সি সার্ভারের টাইমের সাথে ম্যাচ করে তাহলে প্রক্সি সার্ভার অরিজিনাল সার্ভার থেকে মেসেজটা আনবে না। আর যদি টাইমটা ম্যাচ না করে, দ্যাট মিনস এটা ধরো প্রক্সি সার্ভারের কাছে যে ইনফরমেশনটা আছে সেটা আপডেট হয়েছিল ধরো 21শে অক্টোবর, আর অরিজিনাল সার্ভারের কাছে যে ইনফরমেশনটা আছে সেটা আপডেট হয়েছে ধরো 22শে অক্টোবর, তাহলে কি করবে প্রক্সি সার্ভার তার ইনফরমেশনটা কিন্তু ক্লায়েন্টকে দিবে না। সে যেহেতু টাইমটা ম্যাচ করে নাই, সে আবার কি করবে অরিজিনাল সার্ভার থেকে ইনফরমেশনটা, নতুন ইনফরমেশনটা নিয়ে আসবে, তারপরে সেটা স্টোর করবে এবং এটা লিখবে যেটা আমি 22শে অক্টোবরের মেসেজটা এটা মডিফাই করা এবং এটা তার কাছে স্টোর করা আছে। কি বলছি বুঝছো? আমার কথা শুনতে পাও? Yes, Yes, তো কন্ডিশনাল গেটের কাজ কি? কন্ডিশনাল গেটের টার্গেট হচ্ছে ডু নট সেন্ড অবজেক্ট ইফ ক্যাশ হ্যাজ আপ টু ডেট ক্যাশড ভার্সন। আচ্ছা, এটার মানে কি? এটার মানে হচ্ছে প্রক্সি সার্ভার থেকে যখন এইচটিটিপি একটা রিকোয়েস্ট মেসেজ যায় অরিজিনাল সার্ভারে, সে কি রিকোয়েস্ট করছে যে তুমি আমাকে ইফ মডিফাই সিন্স ডেটটা আমাকে জাস্ট চেক করে জানাও। সার্ভার কি করে, সার্ভারের কাছে ওই অবজেক্টটা বা ওই এসটিপির পেজটা কবে মডিফাইড হয়েছে সেই রেসপন্সটা শুধু প্রক্সি সার্ভারকে সে জানায় যে এইচটিটিপি রেসপন্স এত 304 নট মডিফাইড। নট মডিফাইড মানে কি,
ও যে টাইমটা দিছিল 21 অক্টোবর, ওর কাছেও 21 অক্টোবরই আছে, তাই সে কি রেসপন্স পাঠাইলো, নট মডিফাইড। দ্যাট মিনস প্রক্সি সার্ভার হ্যাজ দ্য সেম ইনফরমেশন হোয়াট অরিজিনাল সার্ভার হ্যাজ, দুজনের কাছে সেম ইনফরমেশন আছে। এখন যদি প্রক্সি সার্ভার থেকে অরিজিনাল সার্ভারে রিকোয়েস্ট যায় টাইমটা দেখার জন্য, এবং অরিজিনাল সার্ভার যে দেখে যে আমার মডিফিকেশন ডেট এবং প্রক্সি সার্ভারের কাছে যে ডেটটা আছে দুটো সেম না, আমারটা আপ টু ডেট, তখন সে প্রক্সি সার্ভারকে জানায় যে আমারটা মডিফাইড হয়েছে। প্রক্সি সার্ভার যখন দেখে যে আসলে তার কাছে তো মডিফাইডটা নাই, তখন সে কি করে, আবার এইচটিটিপি রিকোয়েস্ট পাঠায় অরিজিনাল সার্ভারকে, এবং তখন অরিজিনাল সার্ভার কি করে, নতুন যে মডিফাইড ডেটাটা আছে এইচটিটিপি রেসপন্স সেইটা পাঠায় উইথ দ্য ডেটা অ্যান্ড নিউ টাইম। বোঝা গেছে? জি মিস। তো সবসময় যে কন্ডিশনাল গেট ইউজ করে আমরা কি করতেছি, টাইমটা চেক করতেছি, এবং ডেটা আমি অরিজিনাল সার্ভার থেকে কখন আনবো, যখন টাইমটা আমার ম্যাচ করবে না, বা টাইমটা আমার নতুন মডিফাইড টাইম আছে অরিজিনাল সার্ভারে এবং আমার কাছে নাই। বোঝা গেছে? জি মিস। প্রক্সি সার্ভার ইউজ করার সুবিধাটা বুঝছো, যে যদিও সে অরিজিনাল সার্ভারের সাথে কিন্তু কন্টিনিউয়াস সে কিন্তু কমিউনিকেট করতেছে, এই যে যদিও সে তার প্রক্সি সার্ভার থেকে ক্লায়েন্টকে ডেটা পাঠাচ্ছে, কিন্তু কন্টিনিউয়াস অরিজিনাল সার্ভারের সাথে তার একটা কমিউনিকেশন করতে হচ্ছে টু চেক দিস কন্ট্রোল ইনফরমেশন, যে আপ টু ডেট আছে কিনা বা চেঞ্জ হচ্ছে কিনা, হইলে আবার ডেটাটা আবার নিয়ে আসতে হবে, আর না হলে আনবো না, এই বিষয়গুলা। বুঝছো? জি মিস। ক্লিয়ার? তো কন্ডিশনাল গেটের সুবিধা কি, কিভাবে ওয়েব ক্যাশিং করা হয়, ওয়েব ক্যাশিং এর সুবিধা কি অসুবিধা কি, পারবা না? ইয়েস ম্যাম। আচ্ছা, আই হোপ পারবা। সো আমাদের লেকচার এখানেই শেষ। এখন আমরা একটু অঙ্ক করবো, যেটা লাস্ট ক্লাসে বলছিলাম যে আমরা আজকে একটু যে এইচটিটিপির অঙ্ক দেখাবো তোমাদেরকে। এই যে এটা মনে আছে? কাগজ কলম আছে সাথে? হ্যালো? ইয়েস ইয়েস। আচ্ছা, শুরু করি। হ্যাঁ, আচ্ছা, বিফোর উই স্টার্ট, তোমরা যদি বাক্সের ভিডিও চেক করে থাকো, বাক্সের ভিডিওতে দেখবা সাপ্লিমেন্টারি ভিডিও বলে একটা ভিডিও দেওয়া আছে, যেখানে সাদিয়া মিস কয়েকটা ম্যাথ নিয়ে ডিসকাস করছে। তোমরা ওই ভিডিওটাও চেক করবা আফটার দ্য ক্লাস, ওকে? ওখানে কিছু ম্যাথ প্রবলেম সলিউশন দেওয়া আছে, তার মধ্যে একটু খাতায় লিখে রাখো, নোট ডাউন করে রাখো। 2 নাম্বার ম্যাথের যে সলিউশনটা আছে ওটা ভুল আছে, ওটার একটা ক্যালকুলেশন সামহাও মিস করছে আর কি, ওটা ওই 2 নাম্বার ক্যালকুলেশনটা ভুল হয়েছে, আর বাকি ম্যাথগুলো ঠিক আছে। ঠিক আছে, ওখানে 3টা অথবা 4টা ম্যাথ মিস দেখাইছে, তার মধ্যে 2 নাম্বারের সলিউশনটা ভুল। ওকে, মনে থাকবে? সো আমাকে বলবা মিস কোথায় ভুল করছে 2 নাম্বার অঙ্কটাতে। যদি তোমরা আমি যে ম্যাথটা দেখাবো সেটা যদি ভালো করে বুঝতে পারো, তাহলে ওখানে ভুলটা কোথায় আছে সেটা আইডেন্টিফাই করতে পারবা। ওকে, বুঝছো কি বলতেছি? ইয়েস ম্যাম। আচ্ছা, দেখা যাচ্ছে? জি মিস। এই যে ওয়ার্ড ফাইলটা দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে মিস। ওকে, 1 মিনিট, হ্যাঁ একটু দাঁড়াও।